नमस्कार बंधुरा सन्तु एकाडेमी यूट्यूब चैनले तुम्हारे स्वागत। तो देखो आज के আমরা আরপিএফের উপর যে সেট আমরা দিচ্ছিলাম তার আজকে মডেল কোশ্চেন পেপার 31 নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 30 পর্যন্ত যা যা সেট দিয়েছি সেগুলো কিন্তু যারা এখনো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো আজকে 31 সেট নিয়ে আমরা আলোচনা করি। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে বলছে জৈন ধর্মের কোন সম্প্রদায়ের লোকেরা কোনো বস্ত্র পরিধান করে না? দিগম্বর, শ্বেতম্বর, নিগ্রন্থ নাকি অরাহন্থ? তো জৈন ধর্মে তোমরা জানো জৈন ধর্মের দুটো আছে, একটা হচ্ছে দিগম্বর আর একটা শ্বেতম্বর, এবং বৌদ্ধ ধর্মের আছে হিনজান এবং মহাযান, এই দুটো মতবাদ আছে। ওকে, তো এই জৈন ধর্মের এই দিগম্বর যে যারা দিগম্বর সম্প্রদায়ের তারা কিন্তু কোনো বস্ত্র পরিধান করে না। পরবর্তী কোশ্চেন দেখো প্রাকৃতিক নির্বাচনবাদ এর প্রবক্তা কে? হারবার্ট স্পেন্সার, ল্যামার্ক, ডারউইন নাকি অগাস্ট ভাইসম্যান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, প্রাকৃতিক নির্বাচনবাদ এর প্রবক্তা হচ্ছে ডারউইন। ওকে, দেখো এর সাথে সাথে এই যে হারবার্ট স্পেন্সার ইনি কি আবিষ্কার করেন? ইনি কিন্তু দেখো যোগ্যতমের উদ্বর্তন, কিন্তু মানে এই যে যোগ্যতমের উদ্বর্তন এই শব্দটি প্রথম ব্যবহার করেন কিন্তু হারবার্ট স্পেন্সার। ক্লিয়ার? আর অগাস্ট ভাইসম্যান তিনি জার্মপ্লাজম এর মতবাদ দেন, অগাস্ট ভাইসম্যান। তারপর মিউটেশন তত্ত্ব মতবাদ কে দেন বা আবিষ্কার করেন কে? হুগো দা ভ্রিস। প্রাকৃতিক নির্বাচনবাদ তো বললামই। আর ল্যামার্ক কোনটা? ল্যামার্ক হচ্ছে তোমার জিন ব্যাপটিস্ট যে ল্যামার্ক, ওনার পুরো নাম, তিনি জৈব বিবর্তনের ব্যাখ্যা দেন। ওকে, তো এইখানে ল্যামার্ক এবং ডারউইন নিয়ে যে কোনো একটা কিন্তু টপিক, মানে ল্যামার্কের যেমন বংশগত জীবনের অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, হ্যাঁ, তারপরে আরও বিভিন্ন আছে তোমার কি বলবো, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, তারপরে আরও অনেক কটা আছে। তো সেইগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। এই ল্যামার্ক ও ডারউইনের মতবাদগুলো তোমরা দেখে রেখো। পরবর্তী কোশ্চেন দেখো বলছে কোথায় সাভানা তৃণভূমি দেখা যায়? নিউজিল্যান্ড, আফ্রিকার সুদান, ব্রাজিল নাকি হাঙ্গেরি? তো রাইট অ্যান্সার অপশান বি, অর্থাৎ আফ্রিকার সুদানে কিন্তু এই সাভানা তৃণভূমি কিন্তু দেখা যায়। দেখো ব্রাজিল যদি বলি, ব্রাজিলে কী তৃণভূমি দেখা যায়? ব্রাজিলে দেখা যায় হচ্ছে তোমার ক্যাম্পোস দেখো, পম্পাস না, কিন্তু পম্পাস দেখা যায় হচ্ছে দক্ষিণ আমেরিকা, আর আফ্রিকায় দেখা যায় ক্যাম্পাস বা ক্যাম্পোস বলে। ক্যাম্পোস তৃণভূমি হচ্ছে তোমার আফ্রিকা না, ব্রাজিলে। তারপরে তোমার হাতি ঘাস পরীক্ষা আসে যে হাতি ঘাস এই তৃণভূমি, হাতি ঘাস মানে হচ্ছে একটু বড় বড় ঘাস যেগুলো, এই টাইপের তৃণভূমি দেখা যায় তোমার কোথায়? আফ্রিকার সুদানে কিন্তু সাভানা তৃণভূমি দেখা যায়। যদি বলি হাঙ্গেরিতে তোমার হচ্ছে কী তৃণভূমি দেখা যায়? এবং এগুলো এই যে হাঙ্গেরির কথা বলছি এখানে হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। আর যে তোমার এই যে আফ্রিকার যে সুদানে যে সাভানা তৃণভূমি দেখা যায়, এরা কী রকম তৃণভূমি? এরা হচ্ছে উষ্ণ তৃণভূমি। পরীক্ষা আসে যে নিচের কোনটি ক্রান্তীয় উষ্ণ তৃণভূমি, তখন কিন্তু কোনগুলো? সাভানা, হাতিঘাস, ল্যানোস যেটা ভেনেজুয়েলায় দেখা যায়, ক্যাম্পোস, এগুলো কিন্তু উষ্ণ তৃণভূমি। যদি বলে নাতিশীতোষ্ণ তৃণভূমি কোনগুলো? যেমন প্রেইরি, তারপর নিউজিল্যান্ডে দেখা যায় তোমার ক্যান্টারবেরি, তারপর হচ্ছে টাসক ক্যান্টারবেরি, এগুলো কোথায় দেখা যায়? নিউজিল্যান্ডে। হাঙ্গেরিতে যে তৃণভূমি দেখা যায় যেটা হচ্ছে পুস্তাজ, কি ভীষণ গুরুত্বপূর্ণ, পুস্তাজ, এই যে পুস্তাজ তৃণভূমি যেটা হচ্ছে নাতিশীতোষ্ণ তৃণভূমি, সেটা দেখা যায় কোথায়? সেটা হচ্ছে হাঙ্গেরিতে। সেরকম ডাউন্স দেখা যায় অস্ট্রেলিয়া, প্রেইরি উত্তর আমেরিকা, পম্পাস দক্ষিণ আমেরিকা, স্টেপস তৃণভূমি কোথায় দেখা যায়? ইউরোপ ও এশিয়া। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো যখনই তোমরা অপশান পড়বে না, এই অপশানের সাথে সাথে প্রত্যেকটা ঝালিয়ে নেবে। তো এইভাবেই কিন্তু তোমরা পড়বে, তাহলে কিন্তু জিকেগুলো তোমার সবসময় মনে থাকবে। পরবর্তী কোশ্চেন দেখো বলছে কোন সাংসদের অযোগ্যতা, আচ্ছা কোনো সাংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা কে করেন? স্পিকার, রাজ্যসভার চেয়ারম্যান, নির্বাচন কমিশনার নাকি রাষ্ট্রপতি? তো রাইট অ্যান্সার রাষ্ট্রপতি কিন্তু চূড়ান্ত যে কোনো সাংসদের যদি অযোগ্যতা নিয়ে প্রশ্ন হয় তার চূড়ান্ত মীমাংসা করে কিন্তু রাষ্ট্রপতি। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন দেখো কানাডার রাজধানী নিচের কোনটি? তো বিভিন্ন উল্লেখযোগ্য যে দেশ আছে বা যেগুলো নিউজে আছে তাদের রাজধানী, মুদ্রা বা সংসদ, এই তিনটে জিনিস অন্তত পড়ে রেখো, আর রাষ্ট্রপতিকে আর প্রধানমন্ত্রীকে। তো কানাডার রাজধানী কোনটি? বলছে টরেন্টো, মন্ট্রিল, ভ্যানকুভার নাকি অটোয়া? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, অটোয়া হচ্ছে কানাডার রাজধানী। পরবর্তী কোশ্চেন দেখো বলছে আদানি গ্রিন এনার্জি লিমিটেড বিশ্বের বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট
কোথায় তৈরি হচ্ছে? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, তামিলনাড়ু। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, এটা কিন্তু গুজরাটে তৈরি হচ্ছে। কি ভীষণ গুরুত্বপূর্ণ আগামী দিনে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আদানি গ্রিন এনার্জি লিমিটেড, এটা এতটাই মানে গুরুত্বপূর্ণ, তার কারণ কি এটা বিশ্বের বৃহত্তম পাওয়ার প্ল্যান্ট যেটা তৈরি হচ্ছে কোথায়? গুজরাটে, আদানি গ্রিন এনার্জি লিমিটেড। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি কোথায় অবস্থিত? তো ভোপাল, পুনে, দেরাদুন, গোয়া। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ এটা কিন্তু পুনেতে অবস্থিত, যেটা কি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটেরোলজি, এটা তোমার পুনেতে অবস্থিত, মহারাষ্ট্রের পুনেতে। দেখো যদি বলি ভূপালে যে প্রতিষ্ঠানটা অবস্থিত বা ইনস্টিটিউট অবস্থিত সেটা কি তোমার হচ্ছে ভোপালে অবস্থিত হচ্ছে ন্যাশনাল কি বলে জুডিশিয়াল একাডেমি, তাই না? ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এটা হচ্ছে তোমার ভোপালে অবস্থিত। তারপরে যদি বলি দেরাদুন, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুব আসে, ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, তাই না? যেটা ভারতের তোমার বন্যপ্রাণী যে প্রতিষ্ঠান, তাই না? ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, যেটা দেরাদুনে অবস্থিত। যদি বলি তোমার গোয়াতে কি অবস্থিত? গোয়াতে হচ্ছে ইন্ডিয়ান নেভাল একাডেমি হচ্ছে গোয়াতে অবস্থিত। দেরাদুনে আর একটা এটাও মনে রাখো, এটাও খুব দেয় যে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, তারপরে CSIR ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম, সেটাও কিন্তু দেরাদুনে অবস্থিত। তো এইগুলো কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী কোশ্চেন, কে দেওয়ান-ই-খয়রাত নামে আলাদা বিভাগ চালু করেছিলেন? আকবর, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক নাকি শেরশাহ? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, ফিরোজ শাহ তুগলক কিন্তু দেওয়ান-ই-খয়রাত কিন্তু এই নামে একটা বিভাগ কিন্তু চালু করেছিলেন। এটা কিসের জন্য এই দেওয়ান-ই-খয়রাত, এটা কিসের জন্য চালু করেছিলেন, এটা তোমরা আমাকে কমেন্টে জানিও। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি উদ্ভিদ হলেও সালোক সংশ্লেষে অক্ষম? আমরা জানি কি উদ্ভিদ মাত্রই সালোক সংশ্লেষে সক্ষম, তাই না? যারা উদ্ভিদ হবে, কিন্তু নিচের একটা উদ্ভিদ কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম, সেটা কোনটি? বলছে স্বর্ণলতা, সূর্য শিশির, কলসপত্রী, উপরে কোনোটিই নয়। দেখো স্বর্ণলতা এবং এর সাথে সাথে মনে রেখো ছত্রাক এবং স্বর্ণলতা, এরা উদ্ভিদ, বাট এরা কিন্তু সালোক সংশ্লেষে অক্ষম। পরবর্তী কোশ্চেন দেখো, বর্তমানে ভারতের দীর্ঘতম টানেল নিচের কোনটি? জহর টানেল, জজিলা টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল নাকি পীর পাঞ্জাল টানেল? তো রাইট অ্যান্সার পীর পাঞ্জাল যে টানেলটা, সেটা কিন্তু বর্তমানে ভারতের দীর্ঘতম টানেল। আচ্ছা, এইখানে একটা জিনিস বলে রাখি, তোমার এই শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল না, এর আর একটা নাম আছে, এটা একটু দেখে রেখো, আমার এই মুহূর্তে খেয়াল নেই। শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল একটা নাম আছে, যত সম্ভব চেনানি টানেল, এরকম একটা নাম, চেনানি টানেল। তো এটা পরীক্ষায় কিন্তু একবার MTS পরীক্ষায় এসেছিলো, এটা একটু তোমরা দেখে নিও। চলো, ভারতীয় সংবিধান অনুযায়ী কৃষিক্ষেত্র হলো কেন্দ্রীয় সরকারের বিষয়। তোমরা জানো 3টে তালিকা আছে, কি একটা রাজ্য তালিকা, একটা যুগ্ম তালিকা, আর একটা হচ্ছে কেন্দ্র তালিকা, কেন্দ্র, রাজ্য আর যুগ্ম তালিকা। ওকে, তো এরকমভাবে এর মধ্যে কৃষিক্ষেত্র কোন তালিকার অন্তর্ভুক্ত, এটাই হচ্ছে কোশ্চেন। কেন্দ্রীয় তালিকা নাকি এটা অঙ্গরাজ্যের বিষয়, নাকি কেন্দ্র রাজ্য যৌথ বিষয়, নাকি উপরের কোনোটিই নয়? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, এটা কিন্তু রাজ্য তালিকা, অর্থাৎ অঙ্গরাজ্যের বিষয় কিন্তু এই কৃষিক্ষেত্র। পরবর্তী কোশ্চেন দেখো, সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম, বিহার, অরুণাচল প্রদেশ, রাজস্থান। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অরুণাচল প্রদেশ কিন্তু সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট রাজ্য। আর যদি বলা হয় সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট রাজ্য, যেটা সবই কিন্তু এই 2011-র জানো, আমি যখনই বলছি তখনই সেন্সেক্স তো আর হয়নি, 2011 সেন্সেক্স অনুযায়ী সর্বনিম্ন ঘনত্ব বিশিষ্ট রাজ্য তো অরুণাচল প্রদেশ, অনেকেই জানো। কিন্তু সর্বোচ্চ ঘনত্ব বিশিষ্ট রাজ্য এটা হচ্ছে বিহার, এটাও আশা করি জানো। আর তোমার হচ্ছে সিকিম হচ্ছে সর্বাপেক্ষা জনবিরল, তাই না? জনবিরল মানে জনসংখ্যা সব থেকে কম কোথায়? সিকিম। আর জনসংখ্যা সব থেকে বেশি কোথায়? সব থেকে বেশি হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। আর বৃহত্তম রাজ্য কোনটা? বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। আর ক্ষুদ্রতম রাজ্য কোনটা? ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে তোমার গোয়া। এর সাথে সাথে তুমি এটাও একটু মনে রেখো যে শিক্ষার সর্বোচ্চ হার যে রাজ্যে, সেটা হচ্ছে তোমার কেরল। আর মহিলা শিক্ষার হার সর্বোচ্চ যেখানে, সেটা হচ্ছে তোমার সেটাও কেরল। এবার নতুন সেন্সেক্স এখনও আসেনি, আসবে, তো এখানে চেঞ্জ হতে পারে নতুন সেন্সেক্স অনুযায়ী, সেটা পরের ব্যাপার।
আর একটা জিনিস একটু জেনে রাখো যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, এটাও পরীক্ষায় আসতে পারে যে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল সেটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। এবং যখনই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কথাটা বলছি, তো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের লোকেরা কিন্তু কোনো মামলা মোকদ্দমা যখন, সেটা কিন্তু কলকাতা হাইকোর্টের আওতায় পড়ে। এটাও কিন্তু মাথায় রেখো, পরীক্ষায় আসতে পারে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কেন্দ্রশাসিত অঞ্চলটি কোন হাইকোর্টের আওতায় পড়ে, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের আওতায় পড়ে। আর সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। এবং সর্বাপেক্ষা জনবিরলও লাক্ষাদ্বীপ, আর ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চলও কিন্তু লাক্ষাদ্বীপ। বৃহত্তম আন্দামান নিকোবর, ক্ষুদ্রতম লাক্ষাদ্বীপ, আর সর্বাপেক্ষা জনবিরলও সেটা কিন্তু লাক্ষাদ্বীপ। তো এই জিনিসগুলো এই কটা মধ্যেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় বারবার আসে। নিম্নের কোন ব্যক্তির সমাধিস্থল কর্মভূমি? কে আর নারায়ণ, শঙ্কর দয়াল শর্মা, রাজীব গান্ধী নাকি জগজীবন রাম? রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ শঙ্কর দয়াল শর্মা, যার সমাধিস্থল হচ্ছে কর্মভূমি। এখানে বারবার আমি কিন্তু এগুলো বারবার উচ্চারণ করি, যেমন রাজীব গান্ধীর তোমার সমাধিস্থল কি বীরভূমি। আমি টেকনিক্যালিও তোমাকে বুঝিয়ে দিয়েছি কীভাবে মনে রাখবে সেগুলো। যারা তোমরা টেকনিক্যালি এই ব্যাপারটা দেখতে চাও তারা আগের ভিডিওগুলো দেখো, কোনো না কোনো ভিডিওতে আমি এগুলো বলে দিয়েছি যে একটু কীভাবে মনে রাখবে। এগুলো যতবার পড়বে তত মনে থাকবে, যত প্র্যাকটিস করবে মনে থাকবে। যেমন মহাত্মা গান্ধী কোনটা, মহাত্মা গান্ধী রাজঘাট। এগুলো যখনই অপশান আসবে তখনই তোমরা মুখস্থ করে নেবে একবার। রাজঘাট, লাল বাহাদুর শাস্ত্রী হচ্ছে বিজয়ঘাট, চৌধুরী চরণ সিং মানেই সাধারণত কিষান ঘাট। এইভাবে টেকনিক্যালি মনে রাখবে। মোরারজি দেশাই অভয়ঘাট, তিনি ভয় পেতেন না, তো মোরারজি দেশাই অভয়ঘাট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট, জওহরলাল নেহরু শান্তি ভবন, ইন্দিরা গান্ধী শক্তিস্থল। তো এইভাবে সব কিন্তু এই জগজীবন রাম কোনটা, সমতা স্থল। ওকে, কে আর নারায়ণকে উদয়ভূমি। চলো পরবর্তী, অটল বিহারী বাজপেয়ী, সেটা দেওয়ারও চান্স খুব বেশি। এখনও কোনো পরীক্ষা, দু একটা পরীক্ষা দিয়েছে, বাট অটল বিহারী বাজপেয়ী খুব যে দিয়েছে তা না, দেখে রেখো। চলো পরবর্তী কোশ্চেন, নিম্নের কোন ব্যক্তিকে ভারতের নাইটিঙ্গেল বলা হয়? সরোজিনী নাইডু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, লতা মঙ্গেশকর নাকি মাদার টেরিজা? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, সরোজিনী নাইডু, এনাকে বলা হয় কিন্তু ভারতের নাইটিঙ্গেল। এবং এই সরোজিনী নাইডু তিনি কিন্তু কি বলা হয়, জাতীয় কংগ্রেস, ভারতের যে জাতীয় কংগ্রেস তার সভাপতি ছিলেন এবং প্রথম মহিলা সভাপতি। দেখো, প্রথম ভারতীয় মহিলা সভাপতি কিন্তু সরোজিনী নাইডু, কিন্তু প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত এবং তিনি বিদেশিনী। ক্লিয়ার, তিনি বিদেশিনী। প্রথম বিদেশি মহিলা সভাপতি যদি বলে তখন বলতে হবে অ্যান্সার হবে অ্যানি বেসান্ত, এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি হচ্ছে সরোজিনী নাইডু। নেক্সট, স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে কে শের ই পাঞ্জাব নামে পরিচিত? ভগৎ সিং, লালা লাজপত রায়, চন্দ্রশেখর আজাদ, লালা হরদয়াল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, লালা লাজপত রায়, তাকে বলা হয় শের ই পাঞ্জাব। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? এম হিদায়তুল্লাহ, মুসলিম রাষ্ট্রপতি প্রথম বলেছে জাকির হোসেন, মৌলানা আবুল কালাম আজাদ নাকি PM শহীদ? তো মৌলানা আবুল কালাম আজাদ কিন্তু তিনি শিক্ষামন্ত্রী ছিলেন প্রথম। তো ডক্টর জাকির হোসেন তিনি কিন্তু ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন। পরবর্তী কোশ্চেন, স্বাভাবিক বৃষ্টির জলে pH এর মান কত? 6, 5.6, 6.5 নাকি 7? তো বিশুদ্ধ জলের pH তো 7 তোমরা জানো, কিন্তু বৃষ্টির জলের যে pH সেটা কিন্তু কিছুটা আম্লিক হয়। তো এই কারণে রাইট অ্যান্সার 5.6, বৃষ্টির জল কিন্তু কিছুটা আম্লিক হয়। তো রাইট অ্যান্সার কী হবে? বৃষ্টির জলের pH হচ্ছে 5.6। সেরকম আমাদের যে পেটে, মানে আমাদের যে HCl খরিত হয় শরীরে, পেটের ভিতরে যে HCl খরিত হয় পিত্তথলি থেকে, তো সেই HCl-এর pH এর মান কত, এগুলো কিন্তু পরীক্ষায় বারবার আসে। লেবুর রসের pH এর মান কত, আপেলের pH কত, তারপরে আমাদের দাঁতে যে ক্ষয় হয়, মানে কত pH এর নিচে চলে আসলে আমাদের দাঁত ক্ষয়ে যেতে শুরু করে। তো ভীষণ গুরুত্বপূর্ণ, মনে রাখবে 5.5 এই pH এর নিচে যদি চলে আসে তখন আমাদের কিন্তু দাঁত ক্ষয়ে যেতে শুরু করে। তার মানে 5.5 ন্যূনতম, এর নিচে আসা যাবে না। এইখান থেকেই অ্যাকচুয়ালি খাওয়া শুরু হয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, ওজন এবং পরিমাপ সংক্রান্ত গবেষণাকে কি বলা হয়? মেট্রোলজি, মরফোলজি নাকি মাইকোলজি? তো এইগুলো কিন্তু তোমাকে মুখস্থ ছাড়া কোনো গতি নেই, মুখস্থই তোমাকে করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তো মেট্রোলজি কি? মেট্রোলজি হচ্ছে তোমার যেটা হচ্ছে আবহাওয়া বিষয়ক বিজ্ঞানকে বলা হয় মেটেরোলজি, কিন্তু মেট্রোলজি হচ্ছে ওজন এবং পরিমাপ সংক্রান্ত গবেষণা। তো অপশান নাম্বার বি, দেখো এটা হচ্ছে মেটেরোলজি হচ্ছে আবহাওয়া সংক্রান্ত যে বিজ্ঞান, আর মেট্রোলজি হচ্ছে
ওজন ও পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান বা গবেষণাকে বলা হয় মেট্রোলজি। ওকে, যদি বলি মরফোলজি, তাহলে মরফোলজি কি? মরফোলজি হচ্ছে এই যে আমাদের জীবদের যে আকার বা বাহ্যিক যে গঠন সম্বন্ধে যে তথ্যানুসন্ধান, সেটাকে বলা হয় মরফোলজি। মানে জীবদের আকার বা তার কঙ্কাল এই সম্বন্ধে যে তথ্য, সেটা হচ্ছে মরফোলজি। আর মাইকোলজি কি? আমরা পড়ি না মাইকোব্যাকটেরিয়া, কেউ মাইক্রোব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করছে, তার মানে কি সে ছত্রাক বা ছত্রাক জনিত যেসব রোগ সেই সব সংক্রান্ত বিজ্ঞানকে বলা হয় মাইকোলজি। পরবর্তী কোশ্চেন দেখো, ব্ল্যাকবোর্ড অপারেশন নিচের কোনটির সঙ্গে যুক্ত? কার্গিলে যে ভারতীয় বায়ুসেনার অভিযান তার সাথে, নাকি ভারতের সাক্ষরতা অভিযান, নাকি অমৃতসরের স্বর্ণ মন্দিরের অপারেশন, নাকি ভারতীয় বায়ুসেনার সিয়াচেন হিমবাহ কর্তৃক কর্তৃত্ব কায়েম? তো রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার এই যে ভারতে যে সাক্ষরতা অভিযান, সেই যে মানে ভারতের প্রতিটা নাগরিককে যে স্কুল প্রাঙ্গণে আনতে হবে, বা তোমরা জানো যে, বা যারা না জানো, 2009 কি 10-এর সময় এটা শুরু হয়েছিল, বা 2010-এর 1 এপ্রিল থেকে যে ভারতের সাক্ষরতা অভিযান এই ব্যাপারটা। ওকে, তো এইটাই হচ্ছে এই ব্ল্যাকবোর্ড অপারেশন, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভারতের সাক্ষরতা অভিযান এর সঙ্গে কিন্তু সংযুক্ত। এর সাথে সাথে বাকি যেগুলো আছে, যেমন এই যে কার্গিলে ভারতীয় বায়ুসেনার যে অভিযান, সেটাকে কী নামে ডাকা হয়েছে? সেটাকে বলেছে সফেদ সাগর। সফেদ সাগর কীভাবে মনে রাখবে? আমি এর আগেও বলেছিলাম, এটা মনে রাখবে কার্গিল, সেইখানে তোমার চারিদিক জম্মু কাশ্মীর ওইদিকে চারিদিক কি সাদা বরফে ঢাকা, তাই না? তো সব বরফে চারিদিক ঢাকা, তো এই কারণে সফেদ সাগর, সেইভাবে তুমি মনে রাখতে পারো যে কার্গিলে যে বায়ুসেনার অভিযান সেটা হচ্ছে সফেদ সাগর। যদি বলি অমৃতসরের যে তোমার স্বর্ণ মন্দিরে যে ঘটনাটা ঘটেছিল বা সেই অপারেশন, তাকে বলা হয় ব্লু স্টার। তো অমৃতসরের স্বর্ণ মন্দির সেটা হচ্ছে ব্লু স্টার। তারপরে তোমার সিয়াচেন হিমবাহ কর্তৃক যে কর্তৃত্ব কায়েম, যে তোমার হচ্ছে ভারতীয় বায়ুসেনা দ্বারা সিয়াচেন হিমবাহ যে কর্তৃত্ব কায়েম, সেটা কোনটা? কীভাবে মনে রাখতে বলেছিলাম যে সেটা মনে রাখতে মানে দেখো, সিয়াচেন হিমবাহ সেটা সব থেকে উঁচু, তাই না? আমাদের ভারতের সব থেকে উঁচু জায়গা ওই সিয়াচেন হিমবাহ। তো এবং এই সব থেকে উঁচু বলছি কেন, উঁচু তো বটেই অবশ্যই, এবং তার সাথে প্রচুর বরফ জমে, এবং ফলে কী হয়, মেঘগুলো ভেসে ভেসে বেড়ায়। তো এইভাবে কি মেঘদূত মনে রাখবে যে ভারতীয় বায়ুসেনা সিয়াচেন হিমবাহের যে কর্তৃত্ব কায়েম, সেই যে অপারেশনটা হয়েছিল সেটা হচ্ছে মেঘদূত। এর সাথে আর একটা খুব দেয় যে উত্তরাখণ্ডে একবার উদ্ধার কার্য হয়েছিল, তখন সেটা হচ্ছে রাহাত। তারপর 3 স্টার হচ্ছে তোমার তিহার জেলার যে আফজল গুরুর ফাঁসি, সেটা হচ্ছে 3 স্টার। তো এগুলো কিন্তু সবসময় যত পড়বে তত মনে থাকবে, এছাড়া কোনো উপায় নেই। নেক্সট, ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম দুর্গটি হলো ফোর্ট উইলিয়াম, ফোর্ট সেন্ট জর্জ, ফোর্ট সেন্ট ডেভিড, নাকি ফোর্ট সেন্ট অ্যাঞ্জেলো? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, সেটাকে বলা হয় ভারতে ব্রিটিশ কর্তৃক নির্মিত প্রথম যে দুর্গ, সেটা হচ্ছে ফোর্ট সেন্ট জর্জ। ক্লিয়ার? ফোর্ট সেন্ট জর্জ ভীষণ গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন বলছে গার্নিয়ার একটা কোম্পানি, তোমরা জানো, এর মুখ্য কার্যালয় কোথায়? ফ্রান্স, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, নাকি উপরের কোনো দিনও নয়, অ্যাকচুয়ালি কোনোটিই নয় হবে। ওকে, উপরের কোনোটি নয়। চলো, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এই গার্নিয়ার কোম্পানি কিন্তু ফ্রান্সের কোম্পানি। পরবর্তী কোশ্চেন, আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? রিসেন্ট নতুন প্রধানমন্ত্রী হয়েছে, এটা সাম্প্রতিক ঘটনা। তো আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? লিও তোমার ভারতকার, মাইকেল ম্যাকগ্রা, সাইমন হ্যারিস, নাকি মাইকেল মার্টিন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, সাইমন হ্যারিস হচ্ছে আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। তো এর সাথে সাথে আয়ারল্যান্ডের কিন্তু মুদ্রা, আয়ারল্যান্ডের রাজধানী, এগুলো কিন্তু তুমি পড়ে রাখবে। সংবিধানের কোন ধারায় ক্যাগ সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে? 148, 117, 135, নাকি 52? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, 148 এ কিন্তু সংবিধানের মানে 148 ধারায় কিন্তু এই ক্যাগ অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, তার বিধানসভার উল্লেখ আছে। আচ্ছা, বর্তমানে ক্যাগের সভাপতি কে আছেন? এটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও, বর্তমানে ক্যাগে কে আছেন। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার কে ছিলেন? তরু দত্ত, নার্গিস দত্ত, দেবিকা রানী, নাকি রমা দেবী? তো রাইট অ্যান্সার কোনটা? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, রমা দেবী কিন্তু ভারতের প্রথম
মহিলা নির্বাচন কমিশনার। দেখো কয়েকটা নাম আমি বলি যেগুলো খুব গুরুত্বপূর্ণ, একটা বলি মানে কয়েকটা বলছি। ভারতের প্রথম রাষ্ট্রপতি, খুব তাড়াতাড়ি বলছি শুনে যাও। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে প্রতিভা পাটিল, যেটা 2007 সালে ইনি এসেছিলেন, এখনও পর্যন্ত প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল। আচ্ছা, প্রথম লোকসভার অধ্যক্ষকে মীরা কুমার, তোমরা জানো প্রথম লোকসভার অধ্যক্ষ হচ্ছে মহিলা, আমি সব মহিলা নিয়ে বলছি, মীরা কুমার। প্রথম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। প্রথম মুখ্যমন্ত্রীকে সুচেতা কৃপালিনী উত্তরপ্রদেশের। প্রথম রাজ্যপালকে, তিনিও উত্তরপ্রদেশের, সরোজিনী নাইডু। প্রথম রাষ্ট্রদূতকে বিজয়লক্ষ্মী পণ্ডিত। প্রথম হাইকোর্টের বিচারপতি লীলা শেঠ, প্রথম হাইকোর্টের বিচারপতি না, লীলা শেঠ তো তোমার হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, তোমার হচ্ছে লীলা শেঠ। আর প্রথম হাইকোর্টের বিচারপতি হচ্ছে আন্না চণ্ডী, ঠিক আন্না চণ্ডী। তো এই নামগুলো কিন্তু তোমরা যখনই কোনো কোশ্চেন পাবে, যেখান থেকেই পড়াশোনা করো না কেন, কোনো কোশ্চেন পাবে তখনই তোমরা এগুলো পড়তে থাকবে, যেগুলো একবার রিভিশন করতে থাকবে নিজের মনে মনে। তারপরে তোমার প্রথম স্নাতককে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু প্রথম স্নাতক। প্রথম সাম্মানিক স্নাতককে কামিনী রায়। প্রথম MA উত্তীর্ণ তিনি কে? চন্দ্রমুখী বসু। তারপরে প্রথম সুপ্রিম কোর্টের বিচারপতি ফতেমা বিবি। প্রথম সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বললাম, হাইকোর্টের প্রধান বিচারপতি বললাম, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতিকে ফতেমা বিবি। প্রথম IAS অফিসারকে তোমার জর্জ মালহোত্রা, আন্না জর্জ মালহোত্রা প্রথম IAS অফিসার। প্রথম IPS অফিসার কিরণ বেদি। এরকম প্রত্যেকটা আছে। প্রথম মহাকাশচারী কল্পনা চাওলা। প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার অতিক্রমকারী আরতি সাহা। তারপর জিব্রাল্টার প্রণালী অতিক্রমকারী আরতি প্রধান। দাদা সাহেব ফালকে পুরস্কার কিরণ বেদি। এগুলো কিন্তু সবসময় তোমাকে পড়ে যেতে হবে। এবং প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে রমা দেবী। যদি বলি নার্গিস দত্ত, তিনি কি? নার্গিস দত্ত যেখানে দিয়েছি, তিনি হচ্ছে প্রথম পদ্মশ্রী প্রাপক, বা তুমি বলতে পারো রাজ্যসভার সদস্য। প্রথম পদ্মশ্রী প্রাপক সে হচ্ছে নার্গিস দত্ত। আর দেবিকা রানী তো বললাম, দেবিকা রানী হচ্ছে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক, এবং সেটা হচ্ছে 1969, এটাও দেয় 1969, এবং এই সাল থেকেই কিন্তু অ্যাকচুয়ালি দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। ওকে। আর তরু দত্ত হচ্ছে প্রথম ইংরাজি ভাষার কবি, প্রথম ইংরাজি ভাষার মহিলা কবি হচ্ছে তরু দত্ত। তো এইগুলো কিন্তু সবসময় পড়বে। চলো পরবর্তী কোশ্চেন, WTO এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? ভিয়েনা, নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, জেনেভা। কিন্তু প্রথম WTO, আমি বলেছিলাম যে W দিয়ে শুরু এবং O দিয়ে শেষ, এগুলো ম্যাক্সিমাম, কিছু কিছু আলাদা, কিন্তু ম্যাক্সিমাম সবই কিন্তু তোমার জেনেভাতে হয়, জেনেভাতে কিন্তু সদর দপ্তর হয়। তো এগুলো এর আগে অনেকবার পড়িয়েছি, তাই এই নিয়ে ডিটেলস আর বেশি বললাম না। কাকে আগুনের দ্বীপ বলা হয়? ফিলাডেলফিয়া, মাদাগাস্কার, আইসল্যান্ড নাকি অ্যাবারদিন? তো রাইট অ্যান্সার কী হবে? দেখো আইস দিয়ে আগুন নেবানো হয়, মানে সেই আইসের গোলা গোলা দিয়ে আগুন তো নেবানো হয়, তাই না? আইস বল বলা হয় তো, বা ফায়ার অফ আইস বলা হয় সেগুলোকে। তোমরা যারা সায়েন্সে পড়েছো, বা এমনিও যারা 10 পর্যন্ত পড়েছো, 10এও আছে এগুলো আছে কিন্তু, যে ফায়ার অফ আইস কি, প্রথম চ্যাপ্টারেই ফিজিক্যাল সায়েন্সের। তো সেটা হচ্ছে আগুনের গোলা, ফায়ার অফ আইস। ওকে। তো আগুনের দ্বীপ কাকে বলা হয়? তো এই কারণে সেইখান থেকে মনে রাখবে আইসল্যান্ডকে বলা হয় আগুনের দ্বীপ। চলো পরবর্তী কোশ্চেন, ভারত কোন দেশের সাথে কি বলছে দস্ত লিক সামরিক মহড়া আয়োজন করে? উজবেকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ডেনমার্ক। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, অর্থাৎ উজবেকিস্তানের সাথে কিন্তু ভারত এই DUSTLIK দস্ত লিক, এই যে সামরিক মহড়া, সেটা কিন্তু করে। কোন কমিটির সুপারিশে নাবার্ড গঠিত হয়? নাবার্ড তোমরা জানো, এটা গ্রামের উন্নয়নের জন্য বা গ্রামীণ ব্যাংক বা গ্রামের ডেভেলপের জন্য কিন্তু এই কমিটি তৈরি করা হয়, এবং নাবার্ডের পুরো নাম কিন্তু আসে। এবং এটাও মনে রেখো যে নাবার্ড যে গঠিত হয় সেটা কোন পরিকল্পনার মাধ্যমে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তো বারবার করে দিয়েছি, এটা কিন্তু 6তম অর্থাৎ 6ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই নাবার্ড গঠিত হয়। এবং কার সুপারিশে? তো রাইট আনসার শিবরমন কমিটির সুপারিশে কিন্তু এই নাবার্ড গঠিত হয়েছিল। কত সালে গঠিত হয়েছিল? নাবার্ডের ফুল ফর্ম কী, এগুলো কিন্তু এর আগে অনেকবার পড়িয়েছি, তো সেগুলো কিন্তু তোমরা যতবার পাবে ততবার রিভিশন দেবে। আমি তো একটা ভিডিওর মধ্যে সব কিছু বলা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আমার যতটা যেগুলো বলার দরকার আমি বলে যাই, এবং যেগুলো আমি বারবার পড়িয়েছি সেগুলো শুধু তোমাদের বলি, তোমরা রিভিশন করে নিও। আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন? আকবর, গিয়াসউদ্দিন বলবন, জাহাঙ্গীর, আলাউদ্দিন খলজি। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, আলাউদ্দিন খলজির যে সভাকবি ছিলেন তিনি কিন্তু আমির খসরু। পরবর্তী কোশ্চেন, পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটনা, পূর্ব বিহার, উত্তর বিহার নাকি দক্ষিণ বিহার?
তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, পাটলিপুত্রর বর্তমান নাম কিন্তু পাটনা। এবার দেখো যদি বলি পূর্ব বিহার, পূর্ব বিহারের বর্তমান নাম কি? তো এগুলো কিন্তু তোমার এই পূর্ব বিহারের বর্তমান নাম, সরি আমি বলছি যে পূর্ব বিহারের আগের নাম কি ছিল এটাই বলতে চাইছি। তো পূর্ব বিহারের আগের নাম ছিল কিন্তু অঙ্গ। তো এই কটা নাম একটু মনে রেখো, এগুলো পরীক্ষা দিতে পারে। অঙ্গ হচ্ছে পূর্ব বিহার, উত্তর বিহার ছিল ভাজ্জি, ভাজ্জি হচ্ছে উত্তর বিহার, আর দক্ষিণ বিহার ছিল মগধ। কি বললাম? পাটনা হচ্ছে আগে পাটলিপুত্র নাম ছিল, এখন বর্তমানে যেটা পাটনা, যেটা বিহারের রাজধানী। আর পূর্ব বিহারের নাম ছিল অঙ্গ, উত্তর বিহার কি ছিল? ভাজ্জি, এবং দক্ষিণ বিহার ছিল মগধ। পরবর্তী কোশ্চেন দেখো, 17তম প্যারালাল লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ভারত ও মায়ানমার, উত্তর ভিয়েতনাম, দক্ষিণ ভিয়েতনাম, নাকি ভারত ও পাকিস্তান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনাম এদের যে তোমার মাঝখান দিয়ে যে লাইন চলে গেছে সেটা হচ্ছে 17তম প্যারালাল লাইন। বাকিগুলো তোমরা দেখে নিও, এর আগে অনেকবার করিয়েছি। রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ কে নির্ধারণ করে? সংবিধান, সংসদ, রাজ্য আইনসভা, নাকি রাজ্যপাল? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, রাজ্য আইনসভা। কিন্তু রাজ্যের মন্ত্রীদের বেতনসমূহ নির্ধারণ করেন কে? রাজ্য আইনসভা। সেরকম কেন্দ্রীয় আইনসভা তোমার কেন্দ্রীয় মন্ত্রীদের বেতন নির্ধারণ করে, রাজ্যসভা, লোকসভা। ওকে চলো, তাহলে রাজ্য আইনসভা হচ্ছে কি? রাজ্যের মন্ত্রীদের বেতন কিন্তু নির্ধারণ করে। এপ্রম, ইপিআরওএম এর পুরো কথা কি? ইরেজেবল, প্রোগ্রামেবল। দেখো এটা এখানে আমি আর অপশানগুলো বললাম না, কারণ এগুলো তোমাকে মনে রাখতেই হবে। এখানে ইলেকট্রিক্যালি আছে, বাকি সব দেখো প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, তো প্রত্যেকে তাই আছে। কিন্তু এখানে একটা হচ্ছে ইরেজেবল, একটা হচ্ছে ইলেকট্রিক্যালি, একটা হচ্ছে এনহ্যান্স। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, অর্থাৎ ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটাই হচ্ছে তোমার এপ্রম এর পুরো কথা। পরবর্তী কোশ্চেন, নিচের হবে, নিচের কোন চলচ্চিত্রটির পরিচালক সত্যজিৎ রায় ছিলেন না? জলসাঘর, আগন্তুক, কাবুলিওয়ালা, সোনার কেল্লা। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ কাবুলিওয়ালা কিন্তু এই যে চলচ্চিত্রের তার পরিচালক কিন্তু সত্যজিৎ রায় ছিলেন না। তাহলে কাবুলিওয়ালা এই যে চলচ্চিত্র বা নাটক, এর পরিচালক কে ছিলেন? কাবুলিওয়ালা মনে রেখো তপন সিংহ। কি বললাম? তপন সিংহ। তো কাবুলিওয়ালার পরিচালক কে ছিলেন? তপন সিংহ। সেরকম হাটে বাজারে, সেটাও কিন্তু তপন সিংহ। তারপরে সত্যজিৎ রায়ের যারা ছিল, সেটা সত্যজিৎ রায়ের যে নাটকগুলো বা চলচ্চিত্রগুলো ছিল সেগুলো কি? পথের পাঁচালী, জলসাঘর ছিল সত্যজিৎ রায়। তারপরে অপুর সংসার, তিন কন্যা, এগুলো তো তোমরা জানো। চারুলতা সত্যজিৎ রায়, তারপর গুপি গাইন বাঘাবাইন, এটাও সত্যজিৎ রায়। তারপর আগন্তুক সত্যজিৎ রায়, সোনার কেল্লা এটাও সত্যজিৎ রায়। তো এগুলো কোনটা কি, আরও যেসব আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদের পড়াতে থাকবো, এবং তোমরা এগুলো কিন্তু মনে রেখো। এগুলো কিন্তু একটা দুটো কোশ্চেন রাজ্যের পরীক্ষায় যেগুলো হয় সেগুলো কিন্তু দিয়ে দেয়। দ্য ম্যান হু নিউ ইনফিনিটি বইটি কার জীবন কাহিনী অনুসারে লেখা? প্রফুল্লচন্দ্র রায়, মহাত্মা গান্ধী, শ্রীনিবাস রামানুজন, নেতাজি সুভাষচন্দ্র বোস। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ শ্রীনিবাস রামানুজন। দেখো ইনফিনিটির মধ্যে লুকিয়ে আছে শ্রীনিবাস রামানুজনের নাম, তাই কি না? দ্য ম্যান হু নিউ ইনফিনিটি, সেই যে কার জীবন কাহিনী অনুসারে এই বইটি লেখা, সেটা হচ্ছে শ্রীনিবাস রামানুজন। পরবর্তী কোশ্চেন দেখো, সম্প্রতি সিবিআই এর যুগ্ম পরিচালক পদে কাকে নিযুক্ত করা হলো? তো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। অনুরাগ কুমার, নমন ওঝা, আদেশ কুমার পান্ডে, নাকি অনুরাগ ঠাকুর? তো রাইট অ্যান্সার দেখো, আমি অনুরাগ দুটো দিয়েছি, অনুরাগ কুমারও দিতে পারে অপশানে, ঠাকুরও দিতে পারে। তো মনে রাখবে অনুরাগ কুমার হচ্ছে কিন্তু তোমার কি সিবিআইয়ের সম্প্রতি যে সিবিআইয়ের যুগ্ম পরিচালক পদে নিযুক্ত করা হয়েছে কাকে? অনুরাগ কুমারকে, অনুরাগ ঠাকুর না কিন্তু। কোন মুঘল সম্রাট ঝরোখা, কি বলছে, ঝরোখা দর্শন প্রথার প্রবর্তন করেন? আকবর, হুমায়ুন, বাবর, নাকি জাহাঙ্গীর? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, এই আকবর কিন্তু তোমার ঝরোখা দর্শন যে প্রথা, সেই প্রথার প্রবর্তন করেন কে? আকবর। বাকি হুমায়ুন সম্বন্ধে, বাবর সম্বন্ধে, জাহাঙ্গীর সম্বন্ধে এর আগে কিন্তু অনেকবার বলেছি। নিচের কোন ক্ষেত্রে কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়? সাহিত্য, সংবাদ, চলচ্চিত্র, বিজ্ঞান? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, বিজ্ঞানে কিন্তু কলিঙ্গ পুরস্কার দেওয়া হয়। সাহিত্যে কী পুরস্কার দেওয়া হয় তোমরা জানো, নোবেল আছে, হ্যাঁ, আরও অনেক সাহিত্যে দেওয়া হয়। সংবাদে পুলিৎজার, চলচ্চিত্র দাদাসাহেব ফালকে আছে, হ্যাঁ, অস্কার চলচ্চিত্রে দেওয়া হয়। চলো পরবর্তী কোশ্চেন,
কম্পিউটারে উইন্ডোজ, এই যে আমরা কম্পিউটারে যে উইন্ডোজ বলি, এই যে মানে উইন্ডোজ বলি, সেই উইন্ডোজটা কি? এটা কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, নাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মানে প্রোগ্রামিং ভাষা, নাকি হার্ডওয়্যার? তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার উইন্ডোজ হচ্ছে, এটা কিন্তু একটা অপারেটিং সিস্টেম। ওকে, তো এইগুলো কিন্তু আমি প্রত্যেকটা সেটে চেষ্টা করি একটা করে কম্পিউটারের সেট দিতে, এই কম্পিউটারের কোশ্চেন দিতে, যাতে জিনিসগুলো তোমরা মনে রাখো। যেমন মনিটরটা কি, তারপরে যেমন স্ক্যানার, এটা কি ইনপুট ডিভাইস নাকি আউটপুট ডিভাইস? তো এই টাইপের কিন্তু কোশ্চেন আসে। চলো পরবর্তী কোশ্চেন। মা ও শিশু বিখ্যাত একটা সৃষ্টি, এটি কার সৃষ্টি? এটা একটা চিত্রকর, তো এই চিত্রটি কার সৃষ্টি? যামিনী প্রসাদ গাঙ্গুলি, রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, নাকি যামিনী রায়? তো মা ও শিশু এই যে বিখ্যাত সৃষ্টি, সেটা কিন্তু অপশান নাম্বার ডি, যামিনী রায়ের বিখ্যাত সৃষ্টি হচ্ছে তোমার মা ও শিশু। এবং দেখো এই যামিনী রায়ের আরও কিছু বিখ্যাত সৃষ্টি, বিখ্যাত সৃষ্টি আছে। যেমন যামিনী রায়ের আছে তোমার হচ্ছে রাধা ও কৃষ্ণ, তারপরে গ্রামের কৃষক। তো মা ও শিশু কিন্তু এটা এর আগে এসএসসি এমটিএসে অনেকবার দিয়েছে, তো এই কারণে যেগুলো বারবার ঘুরিয়ে পেঁচিয়ে আসি না আমি সেগুলোই বারবার দিই। এর সাথে সাথে দুই একটা ইম্পর্টেন্ট যেগুলো মনে হয় যেগুলো এর আগে পরীক্ষায় বারবার এসছে, সেগুলো ঘুরিয়ে পেঁচিয়ে বারবারই দেবো, তোমরা পারলেই ভালো। এবং যে আমি বারবার বলেছি তোমরা কিভাবে করবে সেটাও তোমাদের বলে দিয়েছি টেকনিকটা, যে আমি পিডিএফ দিয়ে দিই, অনেক সময় দিতে মনে থাকে না, অনেক সময় দিয়ে দিই। তো পিডিএফগুলো দেখে তোমরা আগে নিজেরা খাতায় অ্যান্সার করে নেবে, করে নিয়ে আমার ভিডিওটা তোমরা দেখো, তাতে তোমরা বেশি উপকৃত হবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমরা কতটা প্রিপেয়ার হচ্ছ আগামী পরীক্ষার জন্য, যে কোনো পরীক্ষার জন্য। তো বললাম তাহলে কি যামিনী প্রসাদ গাঙ্গুলিরও কিন্তু কিছু বিখ্যাত সৃষ্টি আছে। যেমন তোমার বিরোহী, তারপরে হচ্ছে দিনমজুর কিন্তু যামিনী প্রসাদ গাঙ্গুলির। তারপরে তোমার আরও কয়েকটা আছে, তোমার হচ্ছে বুদ্ধের গৃহত্যাগ, যেটা পরীক্ষায় এর আগে এসেছিলো কোনো না কোনো পরীক্ষায়, যে বুদ্ধের গৃহত্যাগ এটা কার সৃষ্টি? সেটা হচ্ছে যামিনী প্রসাদ গাঙ্গুলি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর সৃষ্টি আছে, তোমার হচ্ছে দ্য লাস্ট হারভেস্ট, যেটা পরীক্ষায় বারবার দেয়, শেষ নিঃশ্বাস। তারপরে হলে তোমার বৌদ্ধ ভিক্ষুক, এই সৃষ্টিটা কার? রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে নন্দলাল বসুর বিখ্যাত সৃষ্টি যেমন রামায়ণ, ধরিত্রী, যেটা পরীক্ষায় এর আগে এসছে, যেমন দীক্ষা এসছে, উমার তপস্যা, এগুলো কিন্তু এসছে। চলো পরবর্তী কোশ্চেন দেখো, নিচের কোন বাদ্যযন্ত্রকে কিং অফ অর্কেস্ট্রা বলা হয়? যে অর্কেস্ট্রা তোমরা জানো, বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে একটা অর্কেস্ট্রা তৈরি হয়, আমরা বলি অর্কেস্ট্রা। যেমন বিভিন্ন অনুষ্ঠানের পর বা দুর্গাপূজার পর অনেক জায়গায় অনেক ক্লাব দেখবো অর্কেস্ট্রার করে। তো এই যে অর্কেস্ট্রারের কিং কাকে বলা হয়? সানাই, বেহালা, সন্তুর, নাকি প্যাড? আমরা যে প্যাড দেখো ডিগ 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 করে আওয়াজ হয়, তো এটার মধ্যে কোনটা কিং অফ অর্কেস্ট্রার বলা হয়, কোনটাকে? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, বেহালাকে কিন্তু বলা হয় কিং অফ অর্কেস্ট্রা। পরবর্তী কোশ্চেন দেখো, রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? দেখো রাজ্যসভা বলেছে, লোকসভা তোমরা জানো 25 বছর, তাহলে রাজ্যসভা একটু উঁচু হাই পোস্টের, মনে রাখবে এইভাবে। তো 30 বছর কিন্তু ন্যূনতম হতে হবে রাজ্যসভার সদস্য হতে গেলে। এবং আমি বলেছি রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ, অর্থাৎ রাজ্যসভার সদস্যপদ কখনো মানে যেহেতু ডিরেক্ট এখানে নির্বাচন হয় না। যেমন লোকসভায় কী হয়, যেমন এই যে রিসেন্ট লোকসভা হয়ে গেল, সেখানে প্রধানমন্ত্রী বলো বা এমপি বলো, তারা কি ডিরেক্ট নির্বাচন হয়েছে। মানে পিপল অফ দ্য হাউস বলা হয় লোকসভাকে। কেন বলা হয়? তারা ডিরেক্টলি লোক দ্বারা তাদের চিহ্নিত করা হয়েছে বা তারা জিতেছে, আমরা গিয়ে ভোট দিয়েছি এবং তারা জিতেছে। তো এই কারণে তারা কিন্তু 5 বছরের জন্য নির্বাচিত হয়, মানে লোকসভার যে সদস্যরা বা এমপিরা তারা কিন্তু 5 বছরের জন্য নির্বাচন হয়। কিন্তু রাজ্যসভার যে সদস্য যারা তোমার এমএলএ থাকে, তারা কিন্তু এই রাজ্যসভার সদস্য এমএলএ যাই হোক, রাজ্যসভার যে সদস্যরা তারা কিন্তু 6 বছরের জন্য কিন্তু নির্বাচিত হয়। এবং তারা কিন্তু কখনো মানে তাদেরকে 2 বছর অন্তর যাদের মেয়াদ শেষ হয়ে যায়, 6 বছরের মেয়াদ শেষ হয়ে যায়, তাদের 2 বছর অন্তর কিন্তু এই 1/3 করে, 2/3 না 1/3, তোমরা একটু দেখে নিও, এই করে বাদ দেওয়া হয়। তাদের কিন্তু মানে তারা ডিরেক্টলি নির্বাচিত তো হয় না, ইনডিরেক্টলি নির্বাচিত হয়। এই জন্য তাদেরকে 2 বছর অন্তর কিন্তু যাদের 6 বছর হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, তাদেরকে বাদ দেওয়া হয়। এই কারণে বলা হয় রাজ্যসভা হচ্ছে স্থায়ী কক্ষ, কিন্তু লোকসভা কিন্তু অস্থায়ী কক্ষ। কেননা যদি কেউ ধরো প্রধানমন্ত্রী হঠাৎ এই যে এনডিএ
এনডিএর সমর্থন তুলে নিল, এনডিএ সমর্থন তুলে নিল, তাহলে প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ বাতিল হয়ে যাবে। তো এই জন্য এদের বলা হয় কি অস্থায়ী কক্ষ। কিন্তু রাজ্যসভায় এরম কোনো কেস হয় না, প্রতি 2 বছর অন্তর অন্তর কিছু পরিমাণ বাদ যায়, কিন্তু তাদের স্থায়ী তাদের মেয়াদ হচ্ছে 6 বছর। এটা মনে রাখো, লোকসভার মেয়াদ 5 বছর, রাজ্যসভার মেয়াদ 6 বছর। চলো পরবর্তী কোশ্চেন দেখো, মৃণালিনী সারাভাই কোন ধরনের নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত? ভারতনাট্যম, কত্থক, কুচিপুড়ি নাকি মণিপুরি? তো রাইট অ্যান্সার কী হবে? মৃণালিনী সারাভাই তিনি কিন্তু ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত। অনেকবার বলেছি এগুলো। তো এগুলো কিন্তু এই যে নৃত্য, এগুলো এসএসসি এমটিএসের জন্য, এসএসসি এমটিএস বলো, সিএইচএসএল বলো, এই সব পরীক্ষায় কিন্তু গুরুত্বপূর্ণ, এবং রাজ্য সরকারের যেসব পরীক্ষা হয় সেগুলোতেও গুরুত্বপূর্ণ, সেগুলোতেও আসে। তো মৃণালিনী সারাভাই তিনি কিন্তু ভারতনাট্যম নৃত্যের সঙ্গে জড়িত। নিচের কোনটি জিঙ্ক ধাতুর কার্বনেট রূপে আকরিক? কার্বনেট রূপে আকরিক মানে কি? তার মধ্যে CO3, এই যে আয়নটা CO3 2- বা CO3 এইটা আছে। তো জিঙ্ক ব্লেন্ড, দেখো জিঙ্ক ব্লেন্ডের সংকেত তাহলে তোমাকে জানতে হবে। জিঙ্ক ব্লেন্ডের সংকেত হচ্ছে ZNS। সিডেরাইট কি? সিডেরাইট তো জিঙ্কের আকরিক কিনা? সিডেরাইট হচ্ছে আয়রনের আকরিক, অর্থাৎ লোহার আকরিক, FeCO3। তাহলে কার্বনেট রূপে আকরিক ঠিকই এটা, কিন্তু এটা তো লোহার, এটা তো জিঙ্কের না, তাই এটা তো অ্যান্সার হবেই না। তাহলে হতে পারে জিঙ্কাইট, না জিঙ্ক ব্লেন্ড। দেখো জিঙ্ক ব্লেন্ড তো হবে না, কেননা এটা সালফাইড রূপে আকরিক। তাহলে ক্যালামাইনের সংকেত কি তোমায় জানতে হবে, আর জিঙ্কাইটের সংকেত কি তোমায় জানতে হবে। তো মনে রাখো, জিঙ্কাইটের সংকেত হচ্ছে ZNO, অর্থাৎ তোমার জিঙ্ক অক্সাইড, একেই বলে জিঙ্কাইট। আর ক্যালামাইন হচ্ছে ZnCO3। তাহলে জিঙ্কের, আমি এগুলো আগে বলেছিলাম যে তোমাকে কিন্তু কোশ্চেন কঠিন হবে আস্তে আস্তে। তো যদি আমরা জিঙ্ক ধাতুর আকরিক দিয়ে দিই তাহলে তো খুব সহজ, তোমরা আকরিক মনে রাখলেই হয়ে যাবে। কিন্তু তোমাকে যদি বলা হয় জিঙ্কের সালফাইড রূপে আকরিক, কার্বনেট রূপে আকরিক, অক্সাইড রূপে আকরিক, তখন তুমি কী করবে? তাহলে তোমাকে কিন্তু ডিটেলসে গভীরভাবে পড়তে হবে। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ জিঙ্কের অক্সাইড রূপে যে আকরিক, এই জিঙ্কের অক্সাইড বলছি কেন, কার্বনেট রূপে আকরিক, সেটা কিন্তু ক্যালামাইন। ক্যালামাইন হচ্ছে জিঙ্কের কার্বনেট রূপে আকরিক। কোন গভর্নরের আমলে অধীনতামূলক মিত্রনীতি চালু হয়? লর্ড ওয়েলেসলি, ওয়ারেন হেস্টিংস, লর্ড ওয়েভেল নাকি রবার্ট ক্লাইভ? তো অধীনতামূলক মিত্রতা নীতি এটা চালু হয়েছিল কিন্তু লর্ড ওয়েলেসলির সময়। চলো পরবর্তী কোশ্চেন বলছে, সম্প্রতি কোন রাজ্যের রোগান ক্রাফট জিআই ট্যাগ পেল? গুজরাট, মধ্যপ্রদেশ, আসাম, ত্রিপুরা। তো জিআই ট্যাগ সম্প্রতি অনেক কটা পেয়েছে কিন্তু। তো আমি একটা একটা করে প্রত্যেকটা ভিডিওতে আমি একটা একটা করে দিতে থাকবো, তোমরা এগুলো পড়ে রেখো, এবং ভিডিও দেওয়ার সময় তোমরা পারলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কতটা কি পারছো। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ, গুজরাটের কিন্তু এই রোগান ক্রাফট এটা কিন্তু তোমার জিআই ট্যাগ পেল গুজরাটের। নেভার গান্ধী নট এগেইন বইটির লেখককে? নেভার গান্ধী নট এগেইন আর.কে. নারায়ণ, উমেশ সাইগল, অরুণ শৌরি নাকি নরসিমা রাও? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, উমেশ সাইগল, তিনি কিন্তু এই বইটি লিখেছিলেন কি নেভার গান্ধী নট এগেইন। নেক্সট বলছে, ভারতের প্রথম লোকসভার স্পিকার কে ছিলেন? বলরাম জাখর, রবি রায়, গণেশ বাসুদেব মাভলঙ্কার, যাকে আমরা সবসময় GV মাভলঙ্কার বলি, তো তার পুরো নাম গণেশ বাসুদেব মাভলঙ্কার, এবং ইনিই কিন্তু ছিলেন ভারতের প্রথম লোকসভার স্পিকার। নেক্সট, ওনাম কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব? তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক। তো ওনাম কোথাকার? ওনাম কেরালার কিন্তু একটা বিখ্যাত উৎসব হচ্ছে তোমার ওনাম। তামিলনাড়ুর কি? দেখো তোমরা জানো পোঙ্গল। তো এরকম বাকি সবই বলেছি, তো এইখানে এর জন্য আর বললাম না এগুলো। পরবর্তী কোশ্চেন দেখো, শব্দের উৎসকে কি বলা হয়? শব্দের উৎসকে কি বলা হয়? শব্দ উৎস বলা হয়, ডপলার বলা হয়, শনক বলা হয়, না হার্জ? দেখো হার্জ কি? হার্জ হচ্ছে তোমার শব্দের যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্জ। তো এটা তো উৎস না। শনক হচ্ছে শব্দের উৎস, শব্দের উৎসকে বলা হয় শনক। ডপলার কি? ডপলার হচ্ছে, দেখো ডপলার ব্যাপারটা কি একটু বলে দিই। ধরো সাপোজ তুমি যখন দূর থেকে একটা রেলগাড়ি, ধরো তুমি স্টেশনে দাঁড়িয়ে আছো, তো দূর থেকে একটা রেলগাড়ি আওয়াজ করতে করতে যে আসা, এবং আস্তে আস্তে আওয়াজটা যে তোমার কানে ইনক্রিজ হওয়া, অর্থাৎ বেড়ে যাওয়া, সেটাই হচ্ছে ডপলার এফেক্ট। তোমার ডপলার এফেক্ট সম্বন্ধে, ডপলার দিয়ে এর আগে রেলওয়েতে খুব সুন্দর সুন্দর কোশ্চেন করেছিল। তো আমি অবশ্যই তোমাদের এইসব ডপলার ক্রিয়া বা শব্দের যেসব আমি এখনও সেইভাবে
সত্যি সেভাবে প্রিপারেশান করে উঠতে পারিনি, পরিকাঠামো সেভাবে করে উঠতে পারিনি। আমি তোমাদের বলেছি এর আগে যে করব, তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি হয় রেলের গ্রুপ ডি কিছু দেওয়ার আগেই আমি সব রেডি করে ফেলবো। ওকে, তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার কিন্তু শনক হবে। আর ডপলার ক্রিয়া ব্যাপারটা কি তোমাদের একটু বুঝিয়ে দিলাম, এটা হচ্ছে ডপলার এফেক্ট। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকে 31 যে সেট ছিল, সেই সেটের সেই আজকে 31 সেটটা আমি তোমাদের বললাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর এরকম ভিডিও পেতে চাইলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটা অন করে দিতে হবে, যাতে যখনই আমি দেখবে লাল বটন আছে পাশে, তো লাল বটনটা অন করে দেবে। তাতে কি হবে, আমি যখনই তোমাদের ভিডিও দেবো, নতুন কোনো ভিডিও দেবো, তখন কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এবং তোমরা আমার সাথে জুড়ে থাকতে পারবে। চলো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।